ক্ষমতায়ন শব্দটা আজকাল আমরা এত বেশি শুনি যে এটা অনেকটা বাজওয়ার্ড হয়ে গেছে, তাই না? কিন্তু সত্যিকার অর্থে কাঠামোগত ক্ষমতায়ন জিনিসটা আসলে দেখতে কেমন? চলুন আজ বাহ্যিক চাকচিক্যের একটু গভীরে গিয়ে সত্যিকারের ক্ষমতায়নের মূল স্থাপত্য বা ভিজুয়াল ফ্রেমওয়ার্কটা বিশ্লেষণ করা যাক। একটা বিশাল ইমারত যেমন স্রেফ ইট পাথরের স্তূপ নয়, তেমনি প্রকৃত ক্ষমতায়নও কেবল বিচ্ছিন্ন কিছু সুযোগ সুবিধা ছড়িয়ে দেওয়ার নাম নয়। এর পেছনে খুব সুনির্দিষ্ট একটা ব্লুপ্রিন্ট আছে, আর সেটাই আজ আমরা ডিকোড করব। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টা ধাপে পুরো ব্যাপারটা ভিজুয়ালাইজ করব। প্রথমে দেখব ক্ষমতায়নের বিভ্রম, এরপর ক্ষমতার পুনর্নির্ধারণ, তারপর ক্ষমতায়ন পিরামিড, এর মূল 3 উপাদান: এজেন্সি, সম্পদ ও প্রেক্ষাপট, এবং একদম শেষে গিয়ে দেখব আসলে ঠিক কি পরিমাপ করা জরুরি। চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। তো 1 নম্বর ধাপ দিয়ে শুরু করা যাক ক্ষমতায়নের বিভ্রম। আধুনিক উন্নয়ন কর্মসূচিগুলো আসলে কিভাবে তাদের কাজগুলোকে আমাদের সামনে তুলে ধরে সেটা একটু তলিয়ে দেখা দরকার। টেকসই উন্নয়নের যে বিশাল জালের মতো ছড়িয়ে থাকা নেটওয়ার্ক, সেখানে একটা ব্যাপার একদম পরিষ্কার: উন্নয়নের স্বার্থে কেবল নারীদের ব্যবহার করাটাই কিন্তু যথেষ্ট নয়। সত্যিকারের টেকসই উন্নয়নের জন্য নারীদের কাঠামোগত ক্ষমতায়ন নিশ্চিত করাটা অপরিহার্য। এই পুরো সিস্টেমটা এতটাই কানেক্টেড যে একটা মূল অংশকে নড়বড়ে রেখে আপনি কোনোভাবেই শক্তপোক্ত উন্নয়নের আশা করতে পারেন না। এখানে এসে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে, এদের সাধারণত একটা ঋণ বা চাকরি দেওয়া হয়, এটা কি সত্যিই ক্ষমতার কাঠামোটাকে পাল্টে দেয়, নাকি এটা স্রেফ উন্নয়নের খাতায় একটা টিকচিহ্ন দেওয়ার মতো ব্যাপার? ভাঙা দেয়ালে তালি দেওয়া আর একদম নিচ থেকে নতুন একটা ভিত্তি করা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। আর এখানেই সত্যিকারের ক্ষমতায়নের আসল পরীক্ষাটা লুকিয়ে আছে। উন্নয়ন সংস্থাগুলোর কাজগুলো খেয়াল করলে দেখবেন, ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে ডিজিটাল অন্তর্ভুক্তি সব যেন প্রায় একই বৃত্তে ঘুরছে। একটা চমৎকার প্রেক্ষাপট তৈরি হয় এখান থেকে। এই গতানুগতিক উদ্যোগগুলো কি আসলেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে কাঠামোগত পরিবর্তন আনছে, নাকি আমরা একই চক্রে অবিরাম ঘুরে চলেছি? এই প্রশ্নটাই আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। আর সেই কারণেই আমাদের দ্বিতীয় পর্বে আসা, ক্ষমতার পুনর্নির্ধারণ। কাঠামোগত পরিবর্তন বুঝতে হলে একেবারে কেন্দ্রে থাকা ক্ষমতা শব্দটাকে আমাদের নতুন করে সংজ্ঞায়িত করতে হবে। 2001 সালে তাত্ত্বিক নাইলা কবির খুব চমৎকার একটা কথা বলেছিলেন। তার এই সংজ্ঞাটা খেয়াল করলে দেখবেন এটা কিন্তু স্রেফ কিছু সম্পদ ধরিয়ে দেওয়ার গতানুগতিক আইডিয়া থেকে অনেকটাই আলাদা। এখানে মূল ফোকাসটা হলো মানুষের কৌশলগত পছন্দগুলো সম্প্রসারণ করার দিকে, যে অধিকারগুলো তাকে আগে দেওয়াই হয়নি। এটা নিছক উপহার পাওয়ার বিষয় নয়, বরং নিজের বাউন্ডারি বা সীমানাকে বিস্তৃত করার একটা কাঠামোগত প্রক্রিয়া। এরও আগে 1985 সালের ডন ফ্রেমওয়ার্কে কিন্তু ঠিক এই কথারই একটা শক্ত ভিত্তি তৈরি হয়েছিল। তারা বলেছিলেন, প্রকৃত ক্ষমতায়ন মানে বৈষম্যমূলক সমাজের ভেতরে কোনো মতে অ্যাডজাস্ট করে নেওয়া নয়, বরং এটা হলো অধীনতার সেই পুরনো জরাজীর্ণ কাঠামোটাকে পুরোপুরি ভেঙে ফেলা। আইন আর সম্পত্তির অধিকারে আমূল পরিবর্তন না আনলে ক্ষমতারই কাঠামোগত রূপান্তর কোনোভাবেই সম্ভব নয়। তো ক্ষমতার এই ফ্লো বা প্রবাহটা আসলে কিভাবে কাজ করে? লিন্ডা মিউক্সের নতুন ধারণাটা এখানে বেশ ইন্টারেস্টিং। ক্ষমতার অভিমুখ যখন শুধু ওপর থেকে নিচে না হয়ে সমানভাবে প্রবাহিত হয় বা মানুষের নিজের ভেতরের দিকে প্রবাহিত হয়, তখনই কিন্তু আসল ম্যাজিকটা ঘটতে শুরু করে। এটা এক ধরনের অভ্যন্তরীণ শক্তি তৈরি করে। ক্ষমতার এই শ্রেণীবিন্যাসটা খেয়াল করুন। আমাদের ওই চিরাচরিত আধিপত্যবাদী ক্ষমতা বা পাওয়ার ওভারের কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। তার বদলে আমাদের ফোকাস করতে হবে অন্তর্নিহিত শক্তি, অর্থাৎ পাওয়ার উইদিন, এবং সম্মিলিত শক্তি বা পাওয়ার উইথ গড়ে তোলার দিকে। এটা ক্ষমতার একেবারে নতুন একটা ভিজুয়াল ব্লুপ্রিন্ট, যা কাউকে দাবিয়ে রাখায় নয়, বরং একসাথে বেড়ে ওঠায় বিশ্বাস করে। এই ধারণাগুলোই আমাদের নিয়ে যাচ্ছে 3 নম্বর অংশে, ক্ষমতায়ন পিরামিড। চলুন দেখি তাত্ত্বিক কথাগুলো কিভাবে একটা সুস্পষ্ট কাঠামোগত আরোহণের মডেল তৈরি করে। সারা লংভিয়ের এই পিরামিড মডেলটা কিন্তু মসৃণ কোনো রাস্তা নয়, এটা একটা স্তরভিত্তিক বেশ খাড়া একটা সিঁড়ি। পিরামিডের একদম নিচ থেকে শুরু করে ধাপে ধাপে এর চূড়ায় ওঠার মাধ্যমেই কেবল আমরা প্রকৃত সমতায় পৌঁছাতে পারি। আর প্রতিটা ধাপ পার হওয়া কিন্তু আগেরটার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। একটু খেয়াল করলেই বুঝবেন, নিচের দিকের ধাপগুলোতে শুধু টিকে থাকা বা সম্পদে অ্যাক্সেস পাওয়ার কথা বলা হলেও সত্যিকারের ক্ষমতায়ন কিন্তু শুরু হয় ওই তৃতীয় ধাপ থেকে, অর্থাৎ সচেতনতা বা কনসিয়েন্টাইজেশন লেভেলে এসে। এখানেই মানুষ প্রথম বুঝতে শেখে যে তার চারপাশের বৈষম্যটা অন্যায্য এবং এটাকে চাইলে পরিবর্তন করা সম্ভব। আগের ধাপগুলো যদি হয় ফাউন্ডেশন, তবে এই সচেতনতা হলো সেই ফাউন্ডেশনের উপর দাঁড়ানোর মূল স্পিরিট। অংশগ্রহণের স্তরে এসে সবচেয়ে বড় ফাঁদটা লুকিয়ে থাকে। কথায় আছে না, টেবিলে একটা চেয়ার পাওয়া মানে কিন্তু সিদ্ধান্ত পাল্টে ফেলার ক্ষমতা পাওয়া নয়।
স্রেফ শারীরিকভাবে উপস্থিত থাকা আর প্রভাব বিস্তার করা, এই দুটোর মধ্যে আকাশ-পাতাল ফারাক। সোজা কথায়, মেনু পরিবর্তনের ক্ষমতা না থাকলে ভোজে অংশ নেওয়ার খুব একটা অর্থ আসলে থাকে না। আর ওই পিরামিডের সর্বোচ্চ ধাপে পৌঁছানোর জন্যই আমাদের চতুর্থ পর্বটা খুব জরুরি, এজেন্সি, সম্পদ এবং প্রেক্ষাপট। এই তিনটির মিথস্ক্রিয়া ছাড়া নিয়ন্ত্রণ কখনোই আসে না। নারী নির্যাতন কমানো বা নেতৃত্ব বাড়ানোর মতো বিষয়গুলো কিন্তু একা একা ঘটে না। এগুলো একই সাথে তিনটি ভিন্ন ভিন্ন স্তম্ভের ওপর শক্তভাবে দাঁড়িয়ে থাকে: এজেন্সি, সম্পদ এবং প্রেক্ষাপট। এই তিনটি গিয়ার যখন একসাথে ঠিকঠাক ঘোরে, কেবল তখনই পরিবর্তনের মূল ইঞ্জিনটা স্টার্ট নেয়। এই পুরো মডেলে এজেন্সি হলো আসলে ইঞ্জিন। শুধু বাইরের সাহায্য দিয়ে তো আর বাড়ি চলবে না, তাই না? এর জন্য দরকার নিজের লক্ষ্য ঠিক করা, নিজের ভেতরকার শক্তিটা অনুভব করা এবং সেটা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তীব্র একটা তাগিদ। এই ভেতরের তাড়না ছাড়া বাইরের কোনো সহায়তাই আসলে ধোপে টেকে না। সম্পদ আর প্রেক্ষাপটের তুলনাটা বেশ মজার। সম্পদ হলো আপনার হাতিয়ার, যেটা দিয়ে আপনি কাজটা করবেন। আর প্রেক্ষাপট, সেটা হলো সমাজের অলিখিত নিয়ম বা রুলস অফ দ্য গেম। একটা অনুকূল পরিবেশ বা প্রেক্ষাপট ছাড়া আপনার হাতে যত সম্পদই থাকুক না কেন, পুরোটাই অকার্যকর হয়ে যেতে পারে। সমাজের আইন আর প্রথার দেয়াল যদি পাথরের মতো শক্ত হয়, তবে ব্যক্তিগত সম্পদ দিয়ে সেই দেয়াল ভাঙা প্রায় অসম্ভব। তো আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং শেষ অংশে, যা পরিমাপ করা জরুরি। ক্ষমতায়ন যদি এত এত স্তরের একটা জটিল স্ট্রাকচারাল চেঞ্জ হয়, তাহলে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো এটা মাপছে কিভাবে? এখানেই ইউএনডিপির মতো বড় প্রতিষ্ঠানের মেজারমেন্টেও বেশ বড়সড় কিছু ব্লাইন্ড স্পট বা ফাঁকফোকর চোখে পড়ে। তারা প্রায়ই অত্যন্ত গভীর রাজনৈতিক ও কাঠামোগত সংগ্রামগুলোকে সেফ কিছু সংখ্যা বা স্ট্যাটিস্টিক্সে নামিয়ে আনে। বর্ণ, শ্রেণী কিংবা কাঠামোগত হিংসার মতো বিষয়গুলো এই মেট্রিক্সের বাইরেই থেকে যায়। ভূমি অধিকার কিংবা শারীরিক স্বায়ত্তশাসনের মতো সবচেয়ে মৌলিক বিষয়গুলো যখন হিসাবের খাতাতেই থাকে না, তখন তো পুরো চিত্রটাই আসলে অসম্পূর্ণ থেকে যায়, তাই না? আজ শেষ করার আগে একটা উস্কানিমূলক প্রশ্ন দিয়ে যাই। আমরা যখন উন্নয়নের হিসাব করছি, আমরা কি স্রেফ মানুষের মাথা গুনছি, নাকি ক্ষমতার সত্যিকারের রদবদল হচ্ছে কিনা সেটা ট্র্যাক করছি? বাজওয়ার্ডের ওই মোহ থেকে বেরিয়ে এসে আমাদের এখন প্রকৃত কাঠামোগত পরিবর্তনের দাবি তোলার সময় এসেছে। কারণ মনে রাখবেন, শুধু পরিসংখ্যান বা গ্রাফ ওপরের দিকে ওঠাই ক্ষমতায়ন নয়, বরং পুরো কাঠামোটার রূপান্তরই হলো আসল ক্ষমতায়ন।